এবারে বিশ্বকাপটা আসলে খুব ক্রেজি একটা বিশ্বকাপ হইতে যাইতেছে, যে আমরা আসলে দেখছি যে গ্রুপ পর্বে প্রত্যেকটা দল, ছোট ছোট দলগুলো আসলে কিভাবে নিজেদেরকে ধরে রাখতেছে, বড় দলগুলোর বিপক্ষে পয়েন্ট আটকায় দিতেছে বড় দলগুলারে। তো সো এবারের বিশ্বকাপটা ভাই ফুল ক্রেজি একটা বিশ্বকাপ, কিন্তু সবচেয়ে যে ক্রেজি ভাইবটা আমি ভাই পাইতেছি সেটা হচ্ছে নরওয়ে থেকে। নরওয়ের আসলে প্রথমে যে ফটো সেশনটা হয়েছে ফেসবুক, ইনস্টাগ্রাম সব জায়গায় ভাইরাল, সারা বিশ্বে ভাইরাল, সেটা হচ্ছে তাদের ভাইকিংস ভাইব। সো নরওয়ের হচ্ছে যে ভাইকিং ভাইবস এর পর থেকে শুরু করে নরওয়ের ফ্যান বেজ, স্টেডিয়াম থেকে শুরু করে তাদের পার্লামেন্ট, স্কুল, কলেজ, হসপিটাল, ইভেন সব জায়গায়, ইভেন প্লেয়াররা যে খেলা শেষে মাঠে যেভাবে হচ্ছে যে সেলিব্রেশনটা করতেছে বা ক্রেজি, পুরা একটা ক্রেজি, মানে এটা আসলে পুরো এখন হাইপ। মানে এরকম ক্রেজি ফ্যান বেজ আসলে আমরা দেখি হচ্ছে যে ক্লাব ফুটবল গুলাতে। ঠিক আছে, অন্যান্য দলেরও ফ্যান বেজ থাকে, বাট নরওয়ে আউটস্ট্যান্ডিং, মানে পুরা অন্যরকম। তো নরওয়ের যে শুধু যে ফ্যান বেজ দিয়ে নরওয়ে মাতাইতেছে বিষয়টা এমনও না। নরওয়ে প্রথম ম্যাচ খেলছে ইরাকের সাথে, 4-1 গোলে ইরাককে হারায়। এরপরে সেনেগালের সাথে ভালো একটা ম্যাচ হয়, 3-2 গোলে নরওয়ে জিতে। অলরেডি হচ্ছে যে রাউন্ড অফ 32 কিন্তু নরওয়ে কিন্তু কনফার্ম করে ফেলছে। আর যেখানে যার কথা বললেই না সেটা হচ্ছে যে হল্যান্ডের কথা। হল্যান্ড সুপার ফর্মে। ম্যানচেস্টার সিটিতে আমরা দেখছি যে আসলে হল্যান্ড গোলের জন্য গোল মেশিন, এটা আমরা দেখতেই পাই। হল্যান্ডে আসলে কি বলবো, অফ দা বল থেকে শুরু করে ডিফেন্সারদেরকে ব্রেক করে গোল দেওয়া, আর তার হাইট অ্যাডভান্টেজ, হেডিং অ্যাডভান্টেজ সব আছে ভাই। তো সো ও ইরাকের সাথেও 2টা গোল করে, সেনেগালের বিপক্ষে 2টা গোল করে, 4টা গোল করে 2টা ম্যাচ। এছাড়াও হচ্ছে যে মার্টিন অডেগার্ড তো আমরা দেখছি যে আর্সেনালে অডেগার্ড আসলে অন্যরকম, যেভাবে ফ্রেসিং ট্রানজিশন করে এবং অ্যাটাকিং করতে পারে। অডেগার্ড হচ্ছে যে নরওয়ের আসলে মূল কেন্দ্র, মিডফিল্ডের যে কেন্দ্রটা সেটা হচ্ছে যে অডেগার্ড সামলাইতেছে এবং ফিনিশিংটা দিতেছে ভাই হল্যান্ড আর অডেগার্ডের যে জুটিটা, এটা আসলে নরওয়ের অন্য লেভেলে নিয়ে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে নরওয়ের গ্রুপে আসলে নরওয়ের সাথে মানে যে লাস্ট ম্যাচটা সেটা হচ্ছে ফ্রান্সের সাথে, আর ফ্রান্স তো ভাই পুরো ডিস্ট্রয়ারেড একটা টিম। তো সো এটাই হচ্ছে নরওয়ের চ্যালেঞ্জ আসলে, যে নরওয়ে ফ্রান্সকে কিভাবে সামলায়। যদি তারা ফ্রান্সের সাথে ভালো একটা কনফ্লিক্ট দিতে পারে তাহলে বোঝা যাবে আসলে বিশ্বকাপে নরওয়ে আসলে কতটুকু শক্তি প্রদর্শন করতেছে। শুধু ভাইকিংস ভাইব নিয়ে ফ্যানদের দ্বারা চেয়ার আপ হইয়া যদি ষোলতো বিশ্বকাপ জেতা যায় না, আপনাকে তো মাঠে পারফর্ম করতে হবে। তো সব বিগ টিমের বিপক্ষে আপনার আসলে মেন্টালিটিটা আসলে কিভাবে ধরে রেখে কুল ভাবে বিল্ড আপ করে নিজেদের আসলে রেজাল্ট নিয়ে আসা যায়, সেটাই হচ্ছে যে বড় চ্যালেঞ্জ। তো সব গ্রুপের এখনো পর্যন্ত ফ্রান্স হচ্ছে যে গোল ব্যবধানে আগেই আছে এবং নরওয়ে 2-এ আছে। তো সো নরওয়ে যদি জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয় তাহলে পরবর্তী রাউন্ড অফ 32-এ কিন্তু তারা মোটামুটি থার্ড স্টেজের একটা, অর্থাৎ তারা প্রথম 2 দল সরাসরি হচ্ছে রাউন্ড অফ 32-এ যাবে। এরপরে হচ্ছে যে 8টা দল থাকে, এই যে পয়েন্ট ব্যবধান বা গোল ব্যবধানে আসবে, ওদের সাথে হয়তো বা তাদের ম্যাচ পড়তে পারে যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয়। আর যদি ফ্রান্স হয় তাহলে হচ্ছে তো ফ্রান্স। কিন্তু নরওয়ের এখন চ্যালেঞ্জ হচ্ছে যে ফ্রান্সের বাধা টপকানো। যদিও নরওয়ের হচ্ছে যে মোটামুটি হচ্ছে বিল্ড আপ করে হচ্ছে ট্রানজিশন করে গতি দিয়ে খেলতেছে, বাট ফ্রান্সের অ্যাটাকিং এর বিপক্ষে কিভাবে তাদের ডিফেন্সাররা সামলায় সেটাই হচ্ছে এখন বড় প্রশ্ন। তো আপনার মতামত কি? আপনার মনে হয় যে নরওয়ে এবার কোনো একটা মেসেজ ফুটবলে দিতে পারে বা আন্ডারডগ হিসাবে যে নিজেদেরকে তুলে ধরবে, ওইরকম মেসেজ কি নরওয়ে দিতে পারে কিনা জানাবে।